আবারও স্বাগত 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজনে এই পর্যায়ে আমাদের সঙ্গে আছেন বিজিএমইএ এর সাবেক সভাপতি ফারুক হাসান এবং আমাদের সঙ্গে আছেন যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত। ফারুক হাসান, বিশাল বড় একটা বাজেট ঘোষণা হয়ে গেল, অর্থমন্ত্রী এখনো বা সংসদে বাজেট ঘোষণা করছে, কেমন মনে হচ্ছে এবারে বাজেট? আমি পজিটিভ। আমি মনে করি যে এটা বিএনপি নতুনভাবে সরকার গঠন করার পরে প্রাইম মিনিস্টার তারেক রহমানের প্রথম বাজেট, আমাদের ফাইন্যান্স মিনিস্টার খসরু সাহেবের জন্য প্রথম বাজেট, এবং আমি এটাকে পজিটিভভাবে দেখছি এই কারণে যে এই গভর্নমেন্ট যেভাবে শুরু করেছে কাজ, স্পেশালি একটা চ্যালেঞ্জ ছিল, একটা বড় চ্যালেঞ্জ ছিল যে লাস্ট কয়েক বছরের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে আমি বলবো যে আমাদের এক্সপোর্ট, ইন্টারন্যাশনালের ইকোনমিতে যুদ্ধের কারণে সবগুলো কারণে কিন্তু আমাদের এক্সপোর্টও এখন নেগেটিভ গ্রোথে আছে। বাট আমি এই বাজেটকে ওয়েলকাম করি। আমি মনে করি যে এটাকে ইমপ্লিমেন্ট এবং এক্সিকিউট করাটাই হলো চ্যালেঞ্জ, এবং সেই ক্ষেত্রে আমাদের সবাইকে আসলে এটাকে সাপোর্ট করতে হবে। অর্থমন্ত্রী কিন্তু বারবারই বলছেন যে এই বাজেট আমাদের অর্থনীতির গেম চেঞ্জার হিসেবেই তারা আসলে দেখছেন। বিনিয়োগ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটাকে ফিরিয়ে আনার উপরে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দেশের অর্থনীতির এখন যে অবস্থা, এর প্রেক্ষাপটে কতটা সম্ভব আসলে এই বাজেট দিয়ে অর্থনীতির গতি ফিরিয়ে আনা? দেখেন, যেটা আমরা সবসময় কিন্তু দেখছি, অনেকে বলার চেষ্টা করছে উচ্চাভিলাষী বাজেট, অনেকে বলার চেষ্টা করছে যে ইতিহাসের রেকর্ড, অনেক কথাই বলছে। আমি ভাইয়ের সাথে একমত যে আমাদের অর্থনীতি আসলে গত কয়েক বছর ধরে যে ভঙ্গুর দশা, সেটাকে যদি পুনরুদ্ধার করতে হয় আপনাকে কিছু চ্যালেঞ্জ নিতে হবে। আমি এটাকে উচ্চাভিলাষী বলতে রাজি না। আমি যে জায়গায় দেখছি যে এখানে অনেকগুলি চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে। এবং আমি আরেকটা এখানে পজিটিভ যেটা দেখছি যে ঋণ নিয়ে অনেকেই কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আসলে আমাদের সবসময় আমরা বলি যে আপনার ডেপ্থ এবং জিডিপি যে রেশিও, আমরা এখনও স্বস্তিদায়ক জায়গায় কিন্তু আছি। এমন না যে আমরা ওই রেশিওর বাইরে চলে গেছি। ঋণ নিয়ে ভয় পেলে চলবে না, ঋণ আপনাকে নিতে হবে, কিন্তু ঋণের সঠিক ব্যবহার হচ্ছে কিনা, স্বচ্ছতা, জবাবদিহিতা যে জায়গাগুলি আমরা বলি, এবং একই সাথে দুর্নীতি বা অপচয় হচ্ছে কিনা। আমাদের দেশে তো আমরা বিগত সময়গুলোতে যদি দেখে থাকি, দুর্নীতি, লুটপাট, অনিয়ম, অপব্যবহারের নজির স্থাপন হয়েছে বাংলাদেশে। এগুলো থেকে তো বের হওয়ার জন্যই এত চেষ্টা। এইটা আসলে কোন জায়গা আগে ঠিক করতে হবে যদি এগুলো আমরা ঠিক করতে চাই? দেখেন, আসলে অপচয় বা দুর্নীতি হয় কোথায়? যেখানে বড় বড় অবকাঠামো, আমরা অনেক সময় মেগা প্রকল্পের কথা বলি। এখন একটা দেশের অর্থনীতি আসলে যদি আপনি ত্বরান্বিত করতে চান, আপনাকে অবকাঠামো তৈরি করতে হবে। কিন্তু আমাদের অনেকেই যেটা বলার চেষ্টা করে মেগা প্রকল্প মানেই শুধু মেগা বিনিয়োগ, বিষয়টা তা না। মেগা বিনিয়োগের যেটা আমরা ডেফিনেশন দেই যে $1 বিলিয়ন বেশি ইনভেস্টমেন্ট হলেই সেটাকে আমরা মেগা প্রকল্প বলি, কিন্তু এর বাইরেও কিন্তু সংখ্যাটা আরও অনেক বড়। অর্থাৎ আপনি যখন বিনিয়োগ হবে, একটা মেগা প্রকল্পের কথা বলছেন, সেখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে, জীবন মানের একটা পরিবর্তন আসবে, আপনার সময় বাঁচবে, পরিবেশের একটা ডেভেলপমেন্ট হবে। এই জায়গাগুলিতে আসলে গুরুত্ব দিতে হয়। আসলে দুর্নীতি বা অপচয় হয় কোথায়? যেখানে এই যে মেগা প্রকল্পতে আমরা যেটা দেখি যে বিশেষ করে যারা বাস্তবায়ন করছেন বা এমনকি মাঠ পর্যায়ে আমরা যেটা দেখি যে আপনার প্রকল্প সঠিক সময় যখন আমরা শেষ করতে পারছি না, এই যে প্রকল্পের মেয়াদ বাড়ানো, এবং প্রকল্পগুলো অনেক সময় আমাদের ফিজিবিলিটি স্টাডি যেটা আমরা করি, সম্ভবত যাচ্ছে এত দুর্বল। তো এই জায়গাগুলিতে আসলে আপনি যে প্রকল্প আমরা ধরেন একটা আমি মানে উদাহরণ দিয়েই বলি, হয়তো বা আমরা 1 টাকায় করতে পারি, দেখা যাচ্ছে সেটা 5 টাকা 10 টাকা হচ্ছে। তো সেই জায়গাগুলিতে আসলে আপনার রাশ টেনে ধরতে হবে, এর কোনো বিকল্প নাই। নৈতিকতার একটা বিষয় আসলে সেখানে সবচেয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ। ফারুক হাসান, এইবারের বাজেটে 6,95,000 কোটি টাকার রাজস্ব আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে এনবিআর থেকেই আসবে 6,04,000 কোটি টাকা। এনবিআর এর যেসব দুর্বলতা আছে, এই দুর্বলতা না কাটিয়ে বা এনবিআর সংস্কার না করে সরকারের পক্ষে এই এত বড় রাজস্বকে আদায় করা সম্ভব কিনা? খুব ফাস্ট মুভ করতে হবে গভর্নমেন্টকে, খুব তাড়াতাড়ি এসে মুভ করতে হবে। বিকজ আমি আবারও বলছি যে আমি এই ব্যাপারে পজিটিভ, বাট চ্যালেঞ্জ অনেক আছে। একদিকে আমাদের পজিটিভ সাইডগুলো হলো যে স্টিল আমাদের যে ম্যান পাওয়ারে যে আমাদের রেমিটেন্স যেটা আছে, সেটা কিন্তু খুব ভালো মতো আমাদের পজিটিভ সাইড আছে। আমাদের এক্সপোর্টে কিছুটা নেগেটিভে আছে, কিন্তু আমাদের এনবিআর এর আমাদের অ্যাক্টিভিটিসগুলোকে যে সংস্কার
করার একটা কাজ চলছে, এটাকে তাড়াতাড়ি করতে হবে, নাহলে কিন্তু এই রেভিনিউ কালেক্ট করা ইটস গোয়িং টু বি ডিফিকাল্ট, এবং যারা ট্যাক্স দেয় তাদের উপরে প্রেশার পড়বে। এটা ট্যাক্সের যে নেটটাকে বাড়ানো, যে এটাকে এরিয়াটাকে বাড়ানো, সেইটাকে আসলে আমরা অনেক বছর ধরে এটা বলে আসছি, কিন্তু সেটা হচ্ছে না। আলটিমেটলি যেটা হচ্ছে, যে একটা কথা আছে যে তেলা মাথায় তেল দেওয়া, যেই সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করি। সুতরাং আমি বলবো যে ট্যাক্স নেটটাকে বাড়ানো, এবং এখানে যে এনবিআর এবং যে ট্যাক্সের যারা আছে এখানে, সেটা বিভিন্ন জায়গায়, মানে ওখানে আমি যেহেতু গার্মেন্টসের সাথে জড়িত, আমি খুব কাছাকাছিভাবে কাজ করেছি। বন্ড, কাস্টম, ইনকাম ট্যাক্স, এখানে সেই জায়গায় অনেক গ্যাপ আছে। সেই গ্যাপগুলো বিভিন্ন ধরনের গ্যাপ, এটা আমরা যারা ব্যবসায়ী আছে তাদেরকেও আরও ট্রান্সপারেন্ট হতে হবে, এবং এটার সুযোগ যেন সবাই না নেয় সেই কারণে। সুতরাং আমি বলবো যে প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে নিজে সেক্রেটারিয়েটে যেটা আগের ইতিহাসে নেই, যে ইয়েতে উনি নিজে যেভাবে ফলো আপ করছেন, এবং প্রতিটা সেক্রেটারি মিনিস্টাররা যেভাবে ফলো আপের মধ্যে আছে, এইভাবে যদি কাজ হয় তাহলে ইটস পসিবল। বিকজ আমাদের দেশের যে একটা সমস্যা, যে ট্যাক্স বা কর দিতে না চাওয়ার অনেক কারণ আছে। আমরা আসলে সেভাবে সেই সুযোগ সুবিধাগুলো পাওয়া হয় না। সাধারণ জনগণের একটাই কথা, আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি, সরকার আমাকে কি দিচ্ছে। এই জায়গাগুলোতে তো আসলে পরিবর্তন, সেই জন্য আবার ওই যে বলছে যে সার্ভিস দিতে হবে, বিকজ আমাদের একদিকে আমাদের জনগণকে যে সার্ভিস দেওয়ার কথা সরকারকে, সেই সার্ভিসটাকে তুলে ধরতে হবে, সেই সার্ভিসটাকে দিতে হবে, ইনক্লুডিং সিটি কর্পোরেশন থেকে শুরু করে সব জায়গায় সার্ভিস দিতে হবে, এবং আবার জনগণকে সেই সার্ভিসের এগেনস্টে প্রপারলি তাদের যে চার্জগুলো আছে, যে ট্যাক্সগুলো আছে, সেগুলো দিতে হবে। এবং এটা ছাড়া একদিকে যেটা হলো যে আমাদের একটা দেশকে ডেভেলপ করতে হলে, একটা দেশকে এগিয়ে যেতে হলে, যেমন ইনফ্রাস্ট্রাকচার দরকার, ডেভেলপমেন্ট, অনেক ওয়ার্ক দরকার, এবং সেটার জন্য অনেক ইনভেস্টমেন্ট দরকার। আবার ইনভেস্টমেন্ট না হলে এমপ্লয়মেন্ট হবে না, এমপ্লয়মেন্ট না হলে আবার ট্যাক্স উঠবে না। সো যখন এমপ্লয়মেন্ট হবে সেখান থেকেও কিন্তু আবার ট্যাক্স জেনারেট করে, এবং যখনই ডেভেলপমেন্ট হবে, মানুষের বাইং পাওয়ার বাড়বে, তখনই তাদের পারচেজিং পাওয়ার যখন বেড়ে যায়, তখনও কিন্তু সেই প্রোডাক্ট কিনে সেখান থেকে আবার ট্যাক্স জেনারেট হবে। তো সব দিক থেকে শুরু করে যে আসলে একটার সাথে একটা কানেক্টেড, এবং এটা এমনভাবে কানেক্টেড, সুতরাং আমাদেরকে ফেয়ার হতে হবে। তার মানে জনগণকে, ব্যবসায়ীদেরকে ফেয়ার হতে হবে, তাদেরকে সেইভাবে আসলে তার সুফলটা পাওয়া যাবে। ডক্টর হাদিউজ্জামান, আপনি যেহেতু যোগাযোগ বিশেষজ্ঞ, আপনাকে একটা প্রশ্ন করি। বরাবরের মতো এবারও কিন্তু গুরুত্ব পেয়েছে বাজেটে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, এইটাতে বরাদ্দ রাখা হয়েছে ৭৭৩০ কোটি টাকা। আমরা দেখি যে যোগাযোগ খাতে যখনই কোনো অবকাঠামোগত পরিকল্পনা আসে, তখনই সেটা সড়ক পথেই কিন্তু সবচেয়ে বেশি হয়। সড়কের পাশাপাশি একটা বড় অংশ আমাদের আছে যারা নৌ রুটে চলাচল করে, এবং রেলপথও আছে, সেভাবে কেন গুরুত্ব পায় না? আসলে আমরা এই জায়গাটায় প্রথম থেকেই বলার চেষ্টা করেছিলাম যে আমাদের পরিচালনা খাতে সেখানে আসলে এবার বিনিয়োগটা আমরা চেয়েছিলাম আরেকটু বেশি হোক। বিশেষ করে আপনি জানেন আমাদের রেলের যে সম্প্রসারণ, সেটা কিন্তু ব্যাপক হয়েছে। আমি এটা অস্বীকার করার কারণ নাই। গত দেড় যুগে আমরা পদ্মা রেল লিঙ্ক প্রজেক্ট বলি, এ থেকে যমুনা, এরপরে নতুন রেল সেতু হয়েছে, কিন্তু আসলে কাঙ্ক্ষিত মাত্রায় কিন্তু আমরা ট্রেন চালাতে পারছি না। যেখানে ৮০-৯০টা জোড়া ট্রেন চলার কথা, সেখানে হাতে গোনা ৪-৫টা ট্রেন চলছে। তো সেই জায়গায় আপনি যেটা বলছিলেন, আমাদের আমি বাজেটে যেটা দেখেছি, সেতু এবং মহাসড়ক বিভাগ তারা প্রায় আসলে রেলের ৩ গুণ বেশি বরাদ্দ পেয়েছে, এবং নৌপথের তুলনায় প্রায় ৪ থেকে ৫ গুণ বেশি। আসলে দৃশ্যমান উন্নয়ন যখন আসলে এখানে বুঝতে হবে যে পলিটিক্যাল বা রাজনৈতিক কিছু দর্শনও এখানে আসলে কাজে লাগাতে হয়। যখন আমরা একটা এক্সপ্রেসওয়ে দেখি, ফ্লাইওভার দেখি, এটা খুব দৃশ্যমান, এবং এটা রাজনৈতিক ইশতেহারেও কিন্তু বলা আছে এক্সপ্রেসওয়ের কথা। আপনি নিশ্চয়ই দেখেছেন, বাজেটে বলা আছে প্রায় ৩,০০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কের একটা সম্ভাব্যতা যাচাই করা হবে। ইজ এ হিউজ ৩,০০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে। তো সেই হিসাবে কিছুটা এক্সেন্ট্রিসিটি আছে, এককেন্দ্রিক হয়ে গেছে। আপনার মহাসড়ক বিভাগ এবং সেতু বিভাগের কথা বলছে, এক্সপ্রেসওয়ে রিলেটেড, সেখানে বিনিয়োগ বেশি হয়ে গেছে। তবে আমার কাছে ভালো লেগেছে
রেলপথের যেটা আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম, পরিচালনার ক্ষেত্রেও কিন্তু একটা ভালো বরাদ্দ আছে, প্রায় 10,000 কোটি টাকার কিন্তু মতো। শুধু বরাদ্দ দিলেই কি হবে? বরাদ্দের বাইরে এগুলার যেই কাজে লাগানোর যে বিষয়টা, যেটা হলো- আমাদের এত বরাদ্দ থাকে সড়ক পথে, কিন্তু তাও কি আমরা গণপরিবহন বা আমাদের রাস্তাঘাটে কি ওরকম দৃশ্যমান কোনো পরিবর্তন দেখেন, দেখতে আপনি পাই কিনা? এই প্রথমে একটা কথা বলে নিই, আজকে আমরা বাজেট প্রণয়ন হচ্ছে সেটা নিয়ে যেমন ব্যাপক আলোচনা হচ্ছে, কিন্তু আসলে এডিপির আমাদের অগ্রগতি কতটুকু হলো বছর শেষে সেটা নিয়ে কিন্তু আলোচনা হয় না। আমার ধারণা আমাদের এডিপির প্রোগ্রেস গত 9 মাসে যদি ধরি 30%। তার মানে কি আমাদের বাস্তবায়নের সক্ষমতার ঘাটতি আছে। তো আপনি যেটা বলছেন, আমরা বরাদ্দ দেখছি আমাদের রেলপথে, আমাদের লোকোমোটিভ, কোচ, সেখানে একটা ভালো বরাদ্দ আছে। কারণ পরিচালনার ক্ষেত্রে আমরা বারবার বলছিলাম, আপনার ইলেকট্রিক বাসের ক্ষেত্রে সেখানে একটা ভালো বরাদ্দ আছে, প্রায় 1100টা বাসের একটা ডিমান্ড আমাদের বিআরটিসি থেকে গেছে। কিন্তু এই ইলেকট্রিক কার বাস যেটার জি। বরাদ্দ দেওয়া হয়েছে এবং জি। শুল্ক মওকুফের মওকুফ করা হয়েছে, বিশেষ স্কুল বাস যেটা ইলেকট্রিক স্কুল বাস, সেটা একদম শুল্ক, কোনো ধরনের কাস্টম ডিউটি, ভ্যাট, তারপরে রেগুলার ডিউটি সব এখানে জিরো করা হয়েছে। এবং আপনার যে ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে ইনভেস্টমেন্ট দরকার সেটা যেন কম হয়, সেক্ষেত্রে আমাদের চার্জিং স্টেশনের যে সরঞ্জাম সেটা আমদানির ক্ষেত্রেও কিন্তু এখানে অনেক ছাড় দেওয়া আমরা হয়েছে। আবারও আলোচনায় ফিরবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, আবারও আলোচনায় ফিরবো বাজেটের, তবে তার আগে একটা বিরতি নিয়ে ফিরছি। বাজেট নিয়ে বিশেষ আয়োজনে ফারুক হাসান, আজ মাননীয় অর্থমন্ত্রী আজ সংসদে বলেছেন যে ফ্যাসিস্ট সরকার অর্থনীতিতে যে বিপর্যয় করে গেছে, রাজনৈতিক সরকার ছাড়া এই বিপর্যয় থেকে উত্তরণের সুযোগ নিয়ে আমরা একটা রাজনৈতিক সরকার পেয়েছি এবং মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেক্ষেত্রে নতুন সরকার আসলে ইয়ে করেছেন একটা মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছেন 5 বছর মেয়াদী, যে অর্থনীতির বিনির্মাণে বা অর্থনীতির গতি ফিরিয়ে আনতে। আপনার কাছে বিষয়টা কতটা বাস্তবসম্মত মনে হচ্ছে? 5 বছর বা 3 বছর বা 1 বছরের মধ্যে দেশের অর্থনীতিকে কতটা গতিশীল করা সম্ভব? আবারও আমি বলবো যে ইট ইজ এ ভেরি চ্যালেঞ্জিং, বাট অফকোর্স আমাদেরকে করতে হবে এখানে, বিকজ অনেক ইনভেস্টমেন্ট আছে যেগুলো ভুল ইনভেস্টমেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। যেমন আমি একটু আগে আমরা বলছিলাম যে আমাদের ট্রান্সপোর্টেশনে বিআরটি, বাস র্যাপিড ট্রান্সপোর্ট, 14 বছর কষ্ট করছি আমরা, অনেক স্পেস নষ্ট হয়েছে, মোর দেন 3,000 কোটি টাকা খরচ হয়ে গেছে। এর মধ্যে আমরা শুনছি যে এটাকে অ্যাবান্ডন হবে, ইয়ে হবে, বাট ইট হ্যাভ টু বি, এটাকে একটা ক্লোজ করতে হবে। মানে এটা আই এম শিওর যে টেকনিক্যাল পিপলরা মিলে গভর্নমেন্ট এটাকে কুইক ডিসিশন নিয়ে এটার বেনিফিটটা আমাদেরকে নিতে হবে। যে ইনভেস্টমেন্ট হয়ে গেছে হয়তো পুরোপুরি পাওয়া যাবে না, বাট এটাকে অ্যাবান্ডন করা যাবে না। আমি আরেকটা জিনিস হলো যে আরেকটা ইনভেস্টমেন্ট যেমন হচ্ছে কর্ণফুলী টানেলে, কর্ণফুলী যে টানেলটা হয়েছে শুনতে খুব ভালো লাগে যে বাংলাদেশে এই এরিয়াতে এটা প্রথম হয়েছে, শুনতে ভালো লাগে। বাট বাংলাদেশের জন্য এরকম একটা মানে রিটার্ন যেখানে আসবে না, ফিজিবল না, এরকম একটা ইনভেস্টমেন্ট করা ঠিক হয় না। বাট যেটা হয়ে গেছে এখন আমাদের কিছু করার নেই। বাট আমি খুব মনে করি যে একসাথে টিম ওয়ার্ক করে গভর্নমেন্ট যেভাবে কাজ করছে, বাট এগেইন ভেরি ভেরি চ্যালেঞ্জিং, বিকজ আমাদেরকে সবাইকে অ্যাক্টিভ হতে হবে। এবং আরেকটা বড় জিনিস হলো যে কাজগুলো অলরেডি চলমান আছে সেগুলোকে আগে ক্লোজ করা, নতুন অনেক বড় বড় আবার যেন মেগা প্রজেক্ট নিয়ে, বিকজ ফান্ডিং ইজ গোয়িং টু বি বিগ চ্যালেঞ্জ, বিকজ ফান্ডিংয়ের মানে গভর্নমেন্টের অনেক কিছু কমিটমেন্ট আছে, পলিটিক্যাল কমিটমেন্ট করেছেন অনেক কিছু, সেখানে অনেক টাকা পয়সার প্রয়োজন হবে, আবার সেই প্রজেক্টগুলোকে কমপ্লিট করতে হবে। আবার নতুন যদি বড় বড় প্রজেক্ট নেওয়া হয় সেগুলোর জন্য কিন্তু ফান্ডিং, সুতরাং ওইটাগুলো আবার রেজাল্ট পেতে, রিটার্ন পেতে অনেক সময় লাগবে। সুতরাং আমি বলবো যে আগের যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে স্টাডি করে সেগুলোকে কমপ্লিট করা, সেটার জন্য ফান্ডিং আগে রেডি করা এবং সেই জিনিসটা করা। এবং অফকোর্স আমাদের এই সময় ইন্টারন্যাশনালি আমাদের সবার সাথে সম্পর্ক ভালো রেখে, যেই সব দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো রেখে, যেই দেশে যে এক্সপার্টিসটা আছে সেটার সাপোর্ট নিয়ে আমাদেরকে একদিকে এক্সপোর্ট বাড়াতে হবে, আরেকদিকে তাদের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে, আমাদের দেশের টেকনিক্যাল সব কিছু সাপোর্ট নিয়ে আমি মনে করি যে ফিনান্সিয়াল আমাদের টাকা আরো দরকার, বড় করা দরকার, বড় করতে হবে, নালে আমাদের এগিয়ে যাওয়া যাবে না, আরো ডেভেলপমেন্ট ওয়ার্ক তুলে ধরতে হবে, সেগুলো আনতে হবে। হাদিউজ্জামান যেমনটা বলছিলেন যে ইলেকট্রিক বাস গাড়ি সব জায়গাতেই একটা মানে এটার ব্যবহার বাড়াতে একটা উৎসাহ দিয়েছে এই বাজেটে সরকার। বিদ্যুৎ জ্বালানি সংকটের কারণেই কিন্তু এইগুলাকে বেশি উৎসাহিত করা হচ্ছে। সেই জায়গায় আসলে ব্যাটারি চালিত রিক্সা আমাদের একদম মহামারীর মতো ছড়িয়ে গেছে। তো দুইটা দিক আসলে ব্যালেন্স করতে কিভাবে সরকার করবে? এটা আর একটা কঠিন দিক। হ্যাঁ, আপনি যেটা বলছেন আমাদের অটো রিক্সা বা 3 হুইলার যেগুলো আছে,
আপনি নিশ্চয়ই জানেন যে এই বাজেটের আগে কিন্তু একটা গুঞ্জন উঠেছিল যে সবাইকে অনেকটা বৈধ করে দেওয়া হচ্ছে, সবার কাছ থেকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এআইটি নেওয়া হবে। এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে সমস্ত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া বলেছি এটা আসলে ঢালাওভাবে এদেরকে এইভাবে বৈধতা দেওয়া ঠিক হবে না, কারণ এদেরকে একটা নিয়ন্ত্রণে আপনাকে আনতেই হবে। পঙ্গপালের মতো যেভাবে সড়ক মহাসড়ক অলি গলি ছড়িয়ে পড়েছে, এটা ক্যান্সার। এখন এটাকে শুধুমাত্র আপনি 2,000-3,000 কোটি টাকা হয়তো রাজস্ব পাবেন, কিন্তু যে পরিমাণে দুর্ঘটনা এবং যানজট হচ্ছে তার যে অর্থনৈতিক ক্ষতি সেটা তো আপনাকে হিসাবে নিতে হবে, সেটা আসলে বহুগুণ বেশি হবে আমার ধারণা। তো আমি বলবো যে এক্ষেত্রে সরকার কিন্তু রাইট ডিসিশন নিয়েছে। এআইটি এটা কিন্তু তারা এখন আপাতত এটা বাতিল করেছে। এবং নীতিমালা যেটা আপনি জানতে চাচ্ছেন, আমরা গত 2 বছর ধরে আসলে একটা নীতিমালা তৈরি করছি, এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় হচ্ছে। আমার ধারণা এটা দ্রুত একটা প্রজ্ঞাপন আসবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে 4 থেকে 5 বার আমরা কিন্তু একসাথে বসেছি এই যানজট নিরসন নিয়ে। আমাদের 15 তারিখে সামনে 15 তারিখে একটা মিটিং আছে। তো আপনি যেটা বলছেন আসলে আপনি দেখেছেন যে আমাদের রাস্তায় আমাদের এই যে আমরা এআই ক্যামেরা বসানোর পরে অলরেডি একটা স্মার্ট, এটা কিন্তু আমি বলবো দারুণ কাজে দিয়েছে। আমরা সবসময় বড় বড় অবকাঠামো নিয়ে চিন্তা করি, হ্যাঁ আমার ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে এটা লাগবে সেটা লাগবে, ছোট একটা উদ্যোগ আপনি যে ব্যবস্থাপনা এবং ডিসিপ্লিন যে একটা বড় বিষয় আমরা কিন্তু দেখছি। সেখানে আপনি যে প্রশ্ন করছেন, আমরা দেখছি যারা বিশৃঙ্খলা তৈরি করে মূলত অটোরিকশা, তারা কিন্তু এআইতে আনতে পারছি না, তাদের তো লাইসেন্স প্লেট নাই, একদম রাস্তায় ওরা মানে যেখানে সেখানে আছে। তবে আপনার একটা জিনিস যুক্ত করি, আমরা ইলেকট্রিক ভেহিকেল নিয়ে অনেক কথা বলছি, বাস নিয়ে কথা বলছি, তবে আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে একটা বার্তা দিতে চাই, আমাদের কিন্তু খুবই কৌশলী হতে হবে। শুধু ইলেকট্রিক বাসের দিকে তাকালে হবে না, ইটস ইকোসিস্টেম। আমার চার্জিং স্টেশন আছে কিনা, ঢাকা শহরে দেখেন আপনার অনেক ডিজেল ফুয়েল স্টেশন আছে, কিন্তু আমার ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং স্টেশন আছে কিনা, ওয়ার্কশপ যেটা হবে যেখানে টেকনিশিয়ান থাকবে তাদের ওই মেধা আছে কিনা। আপনি ডিজেল চালিত বাস যে কেউ একটা মানে টেকনিশিয়ান ঠিক করে ফেলতে পারবে, কিন্তু ইলেকট্রিক ভেহিকেল ইটস এ টোটালি ডিফারেন্ট টেকনোলজি, প্রযুক্তিটাই ডিফারেন্ট, আপনার ওই প্রস্তুতি আছে কিনা, এই জিনিসগুলি কিন্তু আসলে বিবেচনায় নিয়ে তারপরে তবে অবশ্যই আমাদের ইলেকট্রিক ভেহিকেলে যেতে হবে। আপনি নিশ্চয়ই জানেন সরকারের একটা ম্যান্ডেট আছে 2030 সালের মধ্যে আমাদের 30% যে সরকারি যে প্রকিউরমেন্ট হয় যানবাহন সেটা ইলেকট্রিক ভেহিকেলে তারা রূপান্তরিত করবে। সো ওটার সাথে আসলে আমি মনে করি কমেন্সুরেশন আছে এখানে, ওই ধারায় আসলে বাজেটে বলা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের কথা, এটা ভালো দিক। তবে আমাদের আরো অনেক প্রস্তুতি বা আয়োজনের কিন্তু বিষয় আছে এখানে। ফারুক হাসান, বেসরকারি বিনিয়োগ উদ্বুদ্ধ করতে বা বিদেশি বিনিয়োগ আনতে ইতিমধ্যে বাজেটে অনেক কাঁচামাল আমদানিতে বা নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। বাজেটে এই সুযোগ সুবিধা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে নাকি আসলেও বিদেশি বিনিয়োগ আনতে আর কি করা প্রয়োজন? এবং সবসময় একটা অভিযোগ পাওয়া যায় ব্যবসায়ীদের কাছ থেকে যে আমাদের ব্যবসা বাণিজ্যের খরচ অনেক বেশি এবং অনেক দীর্ঘসূত্রিতার একটা বিষয় আছে। আমাদের তো এই আমলাতান্ত্রিক, অর্থমন্ত্রী বলেছেন, বারবারই বলছেন যে এই ধরনের যে সমস্যা আছে ব্যবসা বাণিজ্যে, যেই সমস্যা এগুলা দূর করার জন্য সর্বোচ্চ কাজটা তারা করবেন এবং করছেনও। আপনার কাছে আসলে কি মনে হয় আর কি কি করা উচিত? আমার মনে হয় যে ইজ অফ ডুইং বিজনেসটা আমাদের এখানে অনেক পিছিয়ে আছি আমরা, বিকজ আসলে লেবার কস্ট ওয়েজেসটা কম হলেই কিন্তু বিদেশি ইনভেস্টমেন্ট আসে না, এবং তার প্রমাণও আছে যে গত অনেক বছর ধরে অনেক ইনভেস্টমেন্ট আমরা আনার চেষ্টা করেছি, ফরেন ইনভেস্টমেন্ট সেটা আসেনি, ধারে কাছেও না, যেই কথাগুলো যেই ফিগার বলা হয় তার ধারে কাছেও আসে নাই। সুতরাং আমাদের এখানে আসলে ইজ অফ ডুইং বিজনেসটা ইমপ্রুভ করতে হবে। তার মানে যে কথাগুলো বলা হলো এবার বাজেটে সেটা আছে যে অ্যাপ্রুভাল, পারমিশন, এই যে একটা ইন্ডাস্ট্রি করার বা একটা কোম্পানি করার যে এই যে বটলনেক যেগুলো আছে, এই যে রেড টেপ যেগুলো আছে, সেই জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এইটা নিয়েই কিন্তু দেখা যায় যে একটা কোম্পানি করতে বা একটা ইন্ডাস্ট্রি করতে যে সময় লাগে, এটা করতে করতে এটা প্রোডাকশনে যেতে যেতেই এটা ব্যাংক্রাফ্ট হয়ে যায়, এটা যেতে, বিকজ পারমিশনের জন্য ইনফ্রাস্ট্রাকচার, এই গ্যাস লাইন পেতে, ইলেকট্রিক লাইন পেতে, ট্রেড লাইসেন্স পেতে, এগুলো যত ধরনের প্রসিডিউর আছে। সো দেখা যায় যে সাপোর্টিভ না হয়ে এটা মোর কন্ট্রোলিং, মানে যেহেতু সরকারের এটা একটা ইস্যুটা হলো কি, আমাদের যে কোনো জিনিস লাইক আমি এখন একটা টেলিফোন মোবাইল ফোন নিতে যাই, আমার কয়েকটা কোম্পানি আছে, সো আই ক্যান গো টু এ কোম্পানি, যেটা কিন্তু এখানে হলো যে আমার কাছে এক জায়গায় সরকারের কাছে যেতে হবে, এক জায়গা থেকে পারমিশন নিতে হবে, আর কোনো অপশন নাই। এবং সেই সরকারের যে জায়গায় যিনি আছেন উনিও জানেন যে আমার কাছেই আসতে হবে, এবং সেই কারণেই কিন্তু টাইমও লাগে, খরচও বেশি হয়, আন্ডারহ্যান্ড মানি থেকে শুরু করে সব কিছু। সুতরাং ওই দিক থেকে আমাদের মানে অনেক স্পিড আপ, মানির জায়গায় এখন কাজটা স্পিড আপ হতে হবে, এত স্পিড আপ হতে হবে যেন আমরা
সুন্দর করে এই পারমিশনগুলো, বিকজ আমি আবারও বলবো যে আমাদের এখানে এই সিস্টেমগুলো অনেক ডিফিকাল্ট হয়ে আছে। আমাদের এখানে অ্যাপ্রুভালগুলো অনেক সময় লাগে। আমাদের এখানে ল্যান্ড একটা পারচেস করলে দেখা যায় ল্যান্ডের এই প্রবলেম ওই প্রবলেম অনেক কিছু বের হয় এখানে, যার ফলে এসে কিন্তু কেউ স্মুথলি কাজ করতে পারে। একটা ল্যান্ড কেনার পরে কাজ যখন শুরু করে তখন দেখা যায় যে আরেকটা বিষয় কিন্তু আছে যে ব্যবসায়ীরা প্রায় এক সময় অভিযোগ করে যে আমাদের যেই নীতি পলিসি বারবার খুব দ্রুত চেঞ্জ হয়, মানে কোন পলিসিতে কেউ একজন কাজ শুরু করলো হয়তো বা কিছুদিন পরে সেই পলিসির কাজ করছে। এবার বাজেটে কিন্তু সেই জিনিসটা এসছে যে লাইক 5 ইয়ার্স এর জন্য ডিউটি কি হবে, কর্পোরেট ট্যাক্স কি হবে, একটা পলিসি, এগুলো আরো অন্য জিনিসগুলো এর আগেও কিন্তু দুই একটা এরকম হয়েছিল যে আমি যখন বিজিএমএর প্রেসিডেন্ট ছিলাম তখন হয়েছিল যে কর্পোরেট ট্যাক্সটা মানে গার্মেন্টস এর জন্য 6 বছরের জন্য 2022 থেকে 2028 পর্যন্ত করে দেওয়া হয়েছিল, এবং সেই জন্য কিন্তু আমাদের লিড ফ্যাক্টরি, গ্রিন ফ্যাক্টরি কিন্তু একটা গ্রোথ হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম যে ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য, যেহেতু গভর্নমেন্ট দিতে পারছে না, জেনারেট করতে পারছে না, ফসিল ফুয়েল অনেক ইউজ করতে হচ্ছে, আমরা সোলার প্যানেল দিয়ে কতটা জেনারেট করতে পারি। হয়েছে কিছু, বাট আরো করা সম্ভবত যদি গভর্নমেন্ট পলিসিগুলো। এইবার বাজেটে আমরা দেখেছি এতদিন যেগুলো আমরা চেয়ে এসেছিলাম, এবার বাজেটে এই যে রিনিউয়েবল এনার্জির জন্য যেই সুযোগগুলো দরকার, যে সাপোর্টগুলো দরকার, সেগুলো এবার এসেছে। আমি মনে করি যে রিনিউয়েবল এনার্জি আগামীতে অনেক বাড়বে। আমরা যেমন গ্রিন ফ্যাক্টরি অনেকগুলো হয়েছে এবং পাইপলাইনে অনেকগুলো গ্রিন ফ্যাক্টরি ইন দ্য প্রসেসে আছে, ওগুলো হবে, এগুলোতে মোর এনার্জি এফিশিয়েন্ট হবে, মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে, এবং এই কাজগুলো আমার মনে হয় যে এগিয়ে যাবে। নিশ্চয়ই এগুলো হবে। আমরা আবারও আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আমরা আবারও বাজেটের এই বিশ্লেষণ নিয়ে ফিরবো, তবে তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। আবারও স্বাগত বাজেটের এই বিশেষ আয়োজনে। হাদিউজ্জামান, শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও বরাদ্দ কিন্তু বরাবরই বেশি থাকে, এবারও ব্যতিক্রম নয়। শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশ্নটা হলো, শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া বা স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ালেই কি চলবে? প্রপার মনিটরিং এর যে একটা বিষয়, এবং আমাদের দেশে প্রতি বছর প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা শেষ করে বের হচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। শিক্ষা ব্যবস্থাটা আসলে কেমন হওয়া উচিত? না, আপনি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাজেটের আগেও আমি সংসদে বক্তব্য শুনেছি পরশু প্রবাবলি, উনি কিন্তু বারবার একটা জায়গায় জোর দিচ্ছে যে কর্মমুখী শিক্ষা। অর্থাৎ আপনি এত গ্র্যাজুয়েট বের হচ্ছে আমাদের দেশে, 100 প্লাস এখন আমাদের ইউনিভার্সিটি হয়ে গেছে, কিন্তু আসলে আপনার মার্কেট ডিমান্ডের সাথে যদি আপনি ম্যাচ না করাতে পারেন, তাহলে তো আসলে এই শিক্ষা তো আর কর্মমুখী হলো না, বেকারত্ব বানানোর অনেকটা পাওয়ার হাউস হয়ে যাবে, বিষয়টা এরকম। তো সেই জায়গায় শিক্ষা এবং আপনি স্বাস্থ্যের কথা বলছেন, তবে এবার কিন্তু বরাদ্দটা কিন্তু গত অর্থবছর এবার বেশি আছে এখানে, কারণ আমাদের শিক্ষা খাতে আপনি নিশ্চয়ই শুনেছেন যে এখানে বিশেষ করে শিশু এবং মাদের জন্য একেবারে ডেডিকেটেড স্পেশালাইজ হসপিটালের কথা বলা হচ্ছে, এবং আমাদের বিভিন্ন জেলা শহরে যে 50 শয্যা বিশিষ্ট যে হসপিটালগুলি আছে সেটাকে 100 শয্যা বিশিষ্ট কনভার্ট করার কথা বলা হচ্ছে। তবে অবকাঠামোতে আমরা সবসময় যে কথাগুলি শুনি বা অবকাঠামো উন্নয়নের কথা, এটা শুনতে ভালো লাগে, কিন্তু আমার 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল বানালেই হবে না, সেখানে আমার দক্ষ যে নার্সের দরকার, দক্ষ ডাক্তারের দরকার, কেন ডাক্তাররা তো সবাই ঢাকামুখী, সবাই ঢাকা থাকতে চায়। যন্ত্রপাতি যেগুলো লাগে, যন্ত্রপাতি, যে অস্ত্রোপচার, আইসিইউ ব্যবস্থাপনা থাকা, আপনি দেখেন আমাদের ঢাকায় হয়তো বা আইসিইউ সাপোর্টটা অনেক বেশি, ঢাকার বাইরে তো আইসিইউ সাপোর্ট খুব কম, বিভাগের শহরে খুঁজে পাওয়া যায় না, কেন সবাইকে ঢাকামুখী হতে হয়। এই জায়গাগুলিতে বরাদ্দটা যদি, আমি বারবার বলবো যে বাজেটে যেভাবে সংস্থান রাখা হয়েছে, এটা যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা, যেটা আমরা বলি ট্রান্সপারেন্সি যদি থাকে, তাহলে যে লক্ষ্য নিয়ে বা অভিলক্ষ্য, যেটাই বলি না, আরেকটু বড় শব্দ ইউজ করলাম, অভিলক্ষ্য নিয়ে বিনিয়োগটা হচ্ছে, আমরা রিটার্ন একটা পাবো। এবং আমি একটা জায়গায় এবার বাজেটে খুব সুন্দর একটা জিনিস দেখেছি, যে আমার কাছে মনে হয়েছে বাজেটটা যদি আপনি একটু পর্যালোচনা করেন, সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে একটা জায়গায়, যে চলমান যে প্রকল্প আছে সেটা তাড়াতাড়ি শেষ করে ব্যবহার উপযোগী করা, আর যে প্রজেক্টগুলি আমরা করেছি মেগা প্রকল্প কিন্তু আমি এখনো রিটার্ন পাচ্ছি না, সেটাকে কিভাবে সংশোধন, সংযোজন, বিয়োজন কোন একটা করে এটাকে আসলে উপযোগিতা তৈরি করা, এটা কিন্তু চমৎকার একটা জিনিস। আপনি দেখেন, নতুন করে কিন্তু খুব বেশি অবকাঠামো এখানে আমরা দেখবেন না। আমাদের পরিবহন খাতে যদি আমি বলি, সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে আমার 2টা মেট্রো রেল, এমআরটি লাইন 1 লাইন 5 এবং খুবই জনসাধারণের সাথে রিলেটেড, জনহিতকর বলি যদি, এবং এখানে গুরুত্ব দিয়েছে পরিবেশ, সময় এবং অর্থনীতি। এটা এবার আপনি দেখেন আমাদের যে এবার বাজেটে যে প্রতিপাদ্য, সেখানে অর্থমন্ত্রীও বলছেন যে ইনক্লুসিভ
অন্তর্ভুক্তিমূলক বাজেট। তাই হয়েছে কিন্তু, কারণ আপনার গণপরিবহন ছাড়া তো ইনক্লুসিভনেস হবে না। আপনি বাজেটে দেখবেন অনেক যেটা বিলাসী পণ্য সেখানে কিছুটা মূল্য বাড়ার একটা ইঙ্গিত আমরা পাচ্ছি, আবার যেটা আসলে নিত্যপণ্য বা ভোগ্যপণ্য সেখানে কমছে। এবং একই সাথে আমি গণপরিবহন বলছি, গণমুখী গণমানুষের জন্য, এটাই কিন্তু ওনারা বলছে যে গণতান্ত্রিক বাজেট। এবং বাজেটে কিন্তু আমরা এখন পর্যন্ত বাজেট ঘোষণার পরে যেটা দেখলাম আসলেও গণমুখী বাজেট বলা আমি মনে করি যায়। এটা চমৎকার একটা বাজেট, যেহেতু আমি দেখছি যে আমরা যেহেতু যোগাযোগ খাতে কাজ করি, আমি দেখছি যে পাবলিক ট্রান্সপোর্টকে এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবং রেল খাতে আপনি বলছিলেন, আমি দেখে একটা জায়গায় ভালো লাগলো যে এখানে বলা হচ্ছে যে আমাদের সৈয়দপুর এবং পার্বতীপুর আমাদের যে রেলওয়ে কারখানাগুলি আছে সেখানে এখন আমাদের নিজস্ব মানে আমাদের দেশীয় প্রযুক্তির মাধ্যমে আমরা এখন আমাদের কোচ এবং ইঞ্জিন সেটাকে আমরা অ্যাসেম্বল করব। এটা তো অসাধারণ একটা জিনিস, যেহেতু আমাদের রেল আমরা এক্সপ্যানশন করেছি, শুধু অবকাঠামো উন্নয়নের বিষয়ে ধরেছি, কিন্তু আমি যেটা একটু আগে বলছিলাম, আপনি তো সেই মাত্রায় ট্রেন চালাতে পারছেন না, আপনার তো নাই, জোগান নাই, পরিচালনা নাই, যেটা আমরা বারবার বলার চেষ্টা করেছি বাজেটের আগে। আমি মনে করি যে এই বাজেটে সেই জিনিসগুলো কিন্তু এসেছে। ফারুক হাসান, বন্ধ কলকারখানা চালু করতে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে এবং সরকারও যে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কিন্তু এই শুরু থেকেই এই বিষয়টা নিয়ে খুবই ইতিবাচক মনোভাব পোষণ করেছে এবং সিএমএসএমই খাতেও একটা বরাদ্দ রাখা হয়েছে। এই বছরও প্রায় 2,000 কোটি টাকা এসএমই খাতে বরাদ্দ রাখা হয়েছে। সব বছরই আমরা দেখি যে বরাদ্দটা থাকে এসএমই খাতে, কিন্তু এসএমই যারা অর্থনীতির প্রাণ তাদের কেন সংকটে পড়তে হয়? বরাদ্দর পরেও তারা কেন ঠিকমতো বরাদ্দটা পায় না? এটা একটা আবার চ্যালেঞ্জ থেকে যায়, বিকজ ওই যে বললাম যে প্রথমে আমি একটা কথা বলেছিলাম, তেলা মাথায় তেল দেওয়া। বিকজ ব্যাংকগুলো যেটা হয় যে যাদের টাকা দরকার নেই তাদেরকে টাকা দিতে, বিকজ তাদের রিপেমেন্ট করার বা তাদের হয়তো মর্টগেজ দেওয়ার একটা ক্ষমতা থাকে, সেই কারণে সে যেতে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের আসলে ওই এসএমই যেই বাজেটগুলো, যে ফান্ডগুলো ঠিক করা হয়েছে এবার, আমি দেখেছি যে এগ্রিকালচারের জন্য, নর্থ বেঙ্গলের এগ্রিকালচার, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা দেখেছি যে এসএমইকে যদি এই জায়গাটা আরও ইউজ করা যায়, সেই জিনিসটা চেষ্টা করতে হবে। যে দেখা যায় যে দেখবেন যে সিজনের সময় আলু নষ্ট হয়ে যাচ্ছে, টমেটো পচে নষ্ট হয়ে যাচ্ছে, প্রাইস পায় না, বিকজ এটাকেই যদি এগ্রিকালচারের মধ্যে প্রসেসিং করে আমরা সেটাকে যদি করতে পারি, এবং সেটা করা সম্ভব, সারা ওয়ার্ল্ডে সেটা করা হয়, আমাদের এখানে সেটা হয় না। সুতরাং এবার কিন্তু স্পেসিফিকভাবে বলা হচ্ছে যে নর্থ বেঙ্গলে এই এগ্রিকালচার প্রসেসিং ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার বিজনেস শুরু করার জন্য, এবং এটার ব্যাপারে আমি মনে করি যে গভর্নমেন্ট খুব সিরিয়াস, এবং এটা নিয়ে আমাদেরকেও এগিয়ে আসতে হবে ভালো মতো। এর সাথে সাথে যেই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে, যে ফ্যাক্টরিগুলো, এগুলো সবগুলোই যে চালু করা সম্ভব হবে তা না, বাট এগুলো থেকেও দেখে এটা মিক্স অ্যান্ড ম্যাচ করে করতে হবে। কিছু নতুন মেশিন, কিছু আগের মেশিন দিয়ে, আগের স্পেস নিয়ে, বিকজ আগের যে জিনিস হলো যে আমার যে ইউটিলিটি কানেকশনগুলো আছে, গ্যাস, ইলেকট্রিসিটি, ল্যান্ড, সেই ইউটিলাইজ করতে হবে। মেশিন দেখা যাবে অনেক পুরনো মেশিন পুরনো হয়ে গেছে, সেই মেশিনগুলো তো চলবে না, স্পেশালি আমরা যে যাদের কারখানা এমনও আছে যে 2 বছর 3 বছরও বন্ধ আছে, তারাও আবেদনের সুযোগ পেয়েছে। হ্যাঁ, যাদের অনেকে রানিং ফ্যাক্টরিতে ডিফিকাল্টিজ আছে। সুতরাং এগুলো আমি মনে করি যে, বাট এর সাথে সাথে আসলে আমাদেরকে সঙ্গে সঙ্গে যে প্রসেস আপগ্রেডেশন, টেকনোলজি আপগ্রেডেশন, মেশিনারি আপগ্রেডেশন, এগুলো করে আমাদেরকে আসলে কারেন্ট অবস্থায় থাকতে হবে, বিকজ নাহলে আসলে প্রোডাকশন কস্ট বেড়ে যায়, নতুন প্রোডাক্ট করা যায় না, সেই জিনিসগুলো নিয়ে করতে হবে। সুতরাং আমি মনে করি যে এর সাথে সাথে নতুন ফ্যাক্টরিও আসবে, এর সাথে সাথে পুরনো ফ্যাক্টরি, অনেক যে পুরনো ফ্যাক্টরি চালু করা সম্ভব হবে, তার থেকে নতুন ফ্যাক্টরি চালু করেও আরও এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে এখানে। আর আমি একটু এডুকেশন নিয়ে আরেকটু যে টেকনিক্যাল এডুকেশনটা আসলে আমাদের আরও মোর ইম্পর্টেন্ট, বিকজ আমাদের যেটা হয়েছে যে আগের আমাদের ইন জেনারেল এডুকেশনের জন্য অনেক ইউনিভার্সিটি, অনেক এটা অনেক পাস আউট করে, অনেক স্টুডেন্টরা চাকরি পায় না। সো যেমন আমি জড়িত আছি বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি, সেটা আমি ফাউন্ডার ট্রাস্টি হিসাবে, এখন আমি ওটা চেয়ারম্যান হিসাবে। আমরা কিন্তু খালি টেকনিক্যাল, কারিগরি, ওইখানে এমন সব সাবজেক্ট নিয়ে আমরা কাজ করি বা পড়াশোনা করি। আমরা কিন্তু ছেলে যে কোনো সাবজেক্ট, ওখানে আমরা ইতিহাসও পড়াতে পারি, ওখানে ইতিহাসও, বাট আমরা সে কমার্শিয়ালি সেটা না যেয়ে আমরা এটাকে চেষ্টা করছি যে যেগুলো আমাদের পারপাস বেস এবং যেটা আসলে পাস আউট করলেই জব পাওয়া যাবে বা নিজে ব্যবসা শুরু করা যাবে, সেগুলোর উপর আমরা আসলে কাজ করব। আমাদের আরো একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আমরা বাজেট নিয়ে আবারও আলোচনায় ফিরবো, একটা বিরতি নিচ্ছি। আবারও স্বাগত বাজেট বিশ্লেষণে।
ডক্টর হাদিউজ্জামান, 2034 সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে উন্নীত করার একটা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কি ভাবছেন? দেখেন, এভিয়েশন হাব এটা আপনি আমাদের আশেপাশের দেশের সাথে একটু তুলনা করতে হবে। যখন বলছেন এভিয়েশন হাব, তার মানে হয়তো বা আশেপাশের দেশের এয়ারক্রাফটগুলি আমাদের দেশে ল্যান্ডিং করবে, এখানে রিফুয়েলিং হবে, হ্যাঁ, এটা একটা হাব হিসেবে কাজ করবে। সেটা করতে হলে যেটা আমি একটা বড় একটা বটলনেক এখানে দেখি, যে আমাদের যদি আমি ঢাকা এয়ারপোর্টের কথা বলি, সেখানে আমাদের একটা রানওয়ে এবং আমাদের প্যারালাল যে একটা রানওয়ে তৈরি করব, সেই সুযোগটা কিন্তু এখন নাই। কারণ ডেভেলপমেন্ট আশেপাশে যেভাবে হয়ে গেছে, ওই স্পেসটা আর নাই। সরকার কিন্তু এখন ভাবছে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের বাজেটে উল্লেখ আছে 4টা এয়ারপোর্ট, সেটাকে আবার পুনর্জীবিত করা, অনেকটা ওইভাবেই বলবো, সেটাকে আরো বেশি মানে লজিস্টিক সাপোর্ট দিয়ে যশোর, রাজশাহী ও সৈয়দপুর লজিস্টিক সাপোর্ট আরো বাড়ানো, এই কথা বলা আছে। কিন্তু একই সাথে সরকার কিন্তু আরো ভাবছে, যেহেতু আমি একটু আগে বলছিলাম যে আমাদের রানওয়ের স্বল্পতা, এটা কিন্তু বিশাল একটা বটলনেক। আমাদের ডোমেস্টিক এয়ারক্রাফটগুলিও ওই রানওয়েতে নামছে, ইন্টারন্যাশনাল এয়ারক্রাফটও একই রানওয়ে নামছে। এটা খুব মানে আশেপাশের দেশগুলিতে আপনি দেখবেন, এখন ক্যালকাটাতেও 2টা আমাদের রানওয়ে আছে, দিল্লিতেও 3টা, লন্ডনে 2টা প্যারালাল, আরও বেশি আছে অনেক জায়গায়। ইউএসএ তো অধিকাংশ রানওয়ে দেখবেন 7-8টা রানওয়ে আছে ওদের বিমানবন্দরে। সেই হিসেবে সরকার কিন্তু ভাবছে যে আপনি যে 4টা এয়ারপোর্টের কথা বলছেন, পুরাতন এয়ারপোর্ট, সেটাকে লজিস্টিক ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ লজিস্টিক যাত্রী হাবে উন্নীত করার এর সাথে কিন্তু কার্গোটাকেও আমাদের আসলে প্রায়োরিটি দিতে হবে। কারণ আপনি কার্গো পরিবহনের সক্ষমতা বাড়াতে হবে, কার্গো ভিলেজ তৈরি করা, সেটাও একটা ইস্যু আছে। তবে আমি যেটা বলার চেষ্টা করছিলাম, গভর্নমেন্ট কিন্তু এটাও ভাবছে যে বগুড়ায় একটা আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা যায় কিনা, এবং সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে কাজও শুরু হয়েছে কিছুটা। আমি বলবো যে জমি অধিগ্রহণে একটা দরকার আছে, সেখানে 5000 একরের মতো জমি অধিগ্রহণ হবে, এবং রানওয়ে বোয়িং 737-800 মানে লং হোল যে বোয়িং এয়ারক্রাফটগুলি আছে, সেটা যেন ওঠানামা করতে পারে, ওইভাবে কিন্তু পরিকল্পনাও করা হচ্ছে। তো সেটাও কিন্তু ভাবা হচ্ছে। তবে আসলে আপনি যখনই বিমান খাতের কথা বলছেন, এর সাথে পর্যটন খাত কিন্তু সরাসরি সম্পর্কিত। পর্যটন খাতের অবদান জিডিপিতে 6 থেকে 7% উন্নীত করার একটা লক্ষ্য সেটা করতে হলে আমাদের এই যে বিমানবন্দরকে যে আমরা বলতেছি যে প্যাসেঞ্জার হাবে পরিণত করতে হবে, এটা কিন্তু করতে গেলে এটা ইন্টিগ্রেটেড ভাবে চিন্তা করতে হবে। আমাদের বড় সমস্যা হচ্ছে, বাইরে থেকে কেউ যখন ঢাকা এয়ারপোর্টে নামে, এরপরে আপনার কানেক্টিভিটি এতই দুর্বল, এয়ারপোর্ট থেকে বের হতে অনেক সময় লাগে। যদিও আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আপনি জানেন যে 3rd টার্মিনাল, এটাও আপনি দেখবেন বাজেটে উল্লেখ করা আছে, 3rd টার্মিনালটাকে অতি শীঘ্রই চালু করা। সফট ওপেনিং কিন্তু 2-2.5 বছর আগে হয়ে গেছে। এই যে একটা টার্মিনাল অলস পড়ে আছে, এখানে যন্ত্রপাতিগুলি অলস পড়ে আছে, এটা হয়তো ডেপ্রিসিয়েশন হচ্ছে, এবং আপনার এটা তো জায়গার ঋণ নিয়েছেন, ঋণের আপনার গ্রেস পিরিয়ডও হয়তো কয়েকদিন পর শেষ হয়ে যাবে, তারপরে প্রিন্সিপাল ইন্টারেস্ট দেওয়া শুরু হবে, হ্যাঁ, রিপেমেন্ট শুরু হয়ে যাবে। তো এটা তো দ্রুত, সেটাই আমি বলছি, আমি একটু আগে বলছিলাম, সরকার কিন্তু ওই জায়গায় গুরুত্ব দিচ্ছে, যে প্রকল্পগুলো শেষ হয়ে গেছে বা শেষের পথে, সেটাকে কত দ্রুত ব্যবহার উপযোগী করা যায়। পর্যটন খাতে যদি আমাদের মানে কাজ করার তো অনেক সুযোগ আছে, অবশ্যই এটা করলে কিন্তু বিপুল পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হবে, যেটা নিয়ে সরকার খুবই উদ্বিগ্ন, এই কর্মসংস্থান বাড়াতে। রাইট, আপনার আমাদের অনেক মানে বৈচিত্র্য আছে, কিন্তু এটার কানেক্টিভিটিগুলি দুর্বল। আপনি কক্সবাজারে গিয়েও এখন আমরা দেখি যে সড়ক পথে, যদিও আপনি জানেন যে আমাদের চট্টগ্রাম কক্সবাজার 4 লেনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের টানেলের কথা ভাই একটু আগে বলছিল, এই টানেলটা অলস পড়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে, এটা আমরা অনেক সময় বলি পার্শিয়াল ডেভেলপমেন্ট। আপনি ঠিকই টানেল বানিয়েছেন, টানেলের 2 পাশে কানেক্টিভিটি নাই, তো এই টানেল তো ব্যবহার উপযোগী হবে না। তো 4 লেনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, কারণ চিটং থেকে কক্সবাজার যত দ্রুত যাওয়া যায়। আর আমার যারা আসলে পর্যটক আছে, তারা যে যানজটে রাস্তায় বসে থাকে, আপনাদের একটু আমি বলছিলাম, আমাদের রেল লাইন হয়েছে, রেল লাইনের আবার ট্রেন চালানোর সক্ষমতা আমাদের তৈরি হয়নি। এই জায়গাগুলিতে যদি আপনি ইমপ্রুভ করতে পারেন, এবং সেক্ষেত্রে পর্যটকরা যদি খুব সহজে যেতে পারে, মানে বিনা বাধায়, এবং ওই যে যানজট ভোগান্তি যেটা আমরা বলি, আমাদের একটা যারা পর্যটক প্ল্যান করতে হয় দীর্ঘ সময় ধরে যে আমি অমুক জায়গায় যাব, বাইরে দেখা যায় যে এটা তো আসলে রিক্রিয়েশনাল ট্রিপ, রাতে প্ল্যান করে সকালে যেতে পারে। আমাদের মানে 1 মাস আগে প্ল্যান করেও আমরা সময় মতো যেতে পারছি না, কারণ কানেক্টিভিটিগুলো অনেক দুর্বল। আমাদের এই বাজেটে আমি দেখেছি যে এই যে পর্যটকদেরকে এই সুবিধাগুলি দেওয়া, এবং যদি পর্যটকের বাস্তবায়নটাই হয়তো বা বড় চ্যালেঞ্জ, উদ্যোগগুলো খুবই ভালো, এটাকে সরকারকে মনিটরিং করতে হবে যে এডিপির প্রোগ্রেস। এডিপিতে এখন আপনার অনেক বরাদ্দ, 3,08,000 কোটি, 3 লক্ষ কোটি টাকার বেশি আপনি বিনিয়োগ আছে, কিন্তু এটার ফিজিক্যাল প্রোগ্রেস কতটুকু হচ্ছে, আমার ওই সক্ষমতা আছে কিনা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা যেটা আমরা বলি, যারা বাস্তবায়ন করবে, এটা গভর্নমেন্টকে মনিটরিং করতে হবে। একদমই তাই। ফারুক হাসান, এবারের বাজেটেও বড় বাজেট, বড় ঘাটতি,
এবং ঘাটতি মেটাতে সরকার ইতিমধ্যেই একটা লক্ষ্য নির্ধারণ করেছে, যেটা সবচেয়ে চিন্তার বিষয়। ব্যাংক খাত থেকে এবারও 1,12,000 কোটি টাকা নেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ব্যাংক খাত এখন যে অস্থিরতা বিরাজ করছে, ম্যাক্সিমাম ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস আছে, এর মধ্যে 60,000 কোটি টাকা সেটাও ব্যাংক খাত থেকেই দিতে হবে। সব মিলিয়ে ব্যাংক খাতে কিন্তু বিপর্যস্ত দেশের, এখন অবধি ব্যাংক খাত উঠে দাঁড়াতে পারেনি। 5 আগস্টের পরে আমরা যে পরিস্থিতি দেখেছি, সেই অবস্থা থেকে ব্যাংক খাত এখনো কিন্তু ঘুরে দাঁড়াতে অতটা সক্ষম হয়নি। এই অবস্থায় ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রাটা নেওয়া হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? এবং এর ফলে বেসরকারি খাতে যেই ঋণ, সেটাতে কোনো রকমের প্রভাব পড়বে কিনা? প্রভাব পড়বে। আমি দুটো ইম্প্যাক্ট হয় এটাতে। ফার্স্ট হলো যে বেসরকারি খাতে ঋণটা কমে যাবে, বিকজ ঋণ দিতে পারবে না ব্যাংকগুলো। সেকেন্ড হলো যে কস্ট অফ ফান্ড বেড়ে যায়, মানে ইন্টারেস্ট রেট বেড়ে যায়, বিকজ এখানে যেহেতু এখনো বাংলাদেশের ইনফ্লেশন রেটটা অনেক বেশি, সেই কারণে সেই ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য ব্যাংক রেটটাকে এখনো বাড়িয়ে রাখা হয়েছে, যেটা আসলে অনেক কমানো দরকার, নাহলে ইনভেস্টমেন্ট সম্ভব না। এই ইন্টারেস্ট রেটে আসলে ইনভেস্টমেন্ট করা ফিজিবল হয় না। সেই কারণে একদিকে ফান্ড অ্যাভেলেবল কম হয়ে যাচ্ছে, বিকজ সরকারি যখন এই ব্যাংক থেকে আরও টাকা বড় করবে, তখন প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট করার জন্য, ইন্ডাস্ট্রি হোক, যে বিজনেস হোক, সেটা করার জন্য তখন ফান্ডের অ্যামাউন্টটা কমে যাবে। এর সাথে সাথে ইন্টারেস্ট রেটটাও বেশি হবে। ইন্টারেস্ট রেটটাকে কমানোর জন্য সরকারের আসলে আরও কাজ করা দরকার। আমি মনে করি সরকার এই ব্যাপারে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য বাইরে আসলে মানি ফ্লোকে কমানোর জন্য আসলে ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে দেয়, বিকজ বাইরের আসলে কারণটা, এটা ইম্প্যাক্টটা তাড়াতাড়ি হয়। দ্য রিজন হলো বাইরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা হয় যে ওখানে যে টাকাটা বড় করা হয় বাই মর্টগেজের মাধ্যমে, বিভিন্ন বরোয়িংয়ের মাধ্যমে, একজন ইন্ডিভিজুয়াল বা পার্সনটা টাকাটা নেয়। বাট আমাদের দেশে কিন্তু ইন্ডিভিজুয়াল ডাইরেক্টলি টাকা ব্যাংক থেকে খুব কম নেয়, কোম্পানি নেয়, বিজনেস থেকে নেয়, যার ফলে বিজনেসের যখন ইন্টারেস্ট রেটটা বেশি পড়ে, তখন কিন্তু আবার ওই তার প্রোডাকশন কস্ট অফ ফান্ড যেহেতু বেড়ে যায়, কস্ট অফ প্রোডাক্টও বেড়ে যায়। লাইক একটা পাউরুটি ফ্যাক্টরি, ওর যখন ইন্টারেস্ট রেট বেশি হয়, তার মানে ওর কস্ট অফ ফান্ড বেড়ে যায়, ওর কস্ট অফ প্রোডাকশন বেড়ে যায়, তখন আবার তার পাউরুটির দাম বেড়ে যায়, আবার ইনফ্লেশন এসে হিট করে। সেই কারণে আসলে ইন্টারন্যাশনাল, মানে গ্লোবালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেভাবে ইন্টারেস্ট রেট বাড়িয়ে ইনফ্লেশনকে কন্ট্রোল করে, আমাদের এখানে কিন্তু ইমিডিয়েটলি সেই ইম্প্যাক্টটা হয় না, বিকজ আলটিমেটলি আমরা টাকাটা, যেটা ব্যাংক থেকে টাকা বরোইংটা মোস্টলি কোম্পানিগুলো নেয়। যেই কারণে বাড়িয়ে রাখা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে, কিন্তু সেটা কি মূল্যস্ফীতিতে কোনো প্রভাব পড়েছে? সেটাই এক্সপ্লেন করার চেষ্টা করলাম, যে আমাদের এখানে ডাইরেক্টলি ইম্প্যাক্ট হয় না, বরঞ্চ এটার মাধ্যমে ইনভেস্টমেন্ট কমে যায়, এটার মাধ্যমে ইনভেস্টমেন্ট কমা মানে এমপ্লয়মেন্ট কমে যায়, এবং সেই জিনিসটা দিয়ে আমার মনে হয় যে প্রবলেম হয়ে যায় এখানে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি যদি কমেই যায়, যে সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাচ্ছে, সেক্ষেত্রে তো সেটা ভয়াবহভাবে আবার বিনিয়োগে যে হবে, এবং এমপ্লয়মেন্টে, যেটা আমাদের এখানে প্রতি বছর যেটা বলা হচ্ছে যে প্রায় 20 লক্ষ নতুন ওয়ার্কফোর্স তৈরি আসছে বাজারে, যেটাই বলি, যেভাবে আমরা ওয়ার্ডটা বলি, তো সেটা কিন্তু আলটিমেটলি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য খুবই দরকার। আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আরও দরকার, এক্সপোর্ট গ্রোথটা আরও দরকার, বিকজ এবং এটার মধ্যে গার্মেন্টসটা যেমন একটা ইউনিক একটা ইন্ডাস্ট্রি হয়েছিল, যেটাতে ফরেন কারেন্সি আর্ন করছে, যেটা ফিমেল মানে ওমেন এমপ্লয়মেন্ট হয়েছে, ওমেন এম্পাওয়ারমেন্ট হয়েছে, ফরেন কারেন্সি এসছে, এবং অল্প অ্যামাউন্টে, ইনিশিয়ালি এটাকে অল্প অ্যামাউন্টে কিন্তু অনেক এমপ্লয়মেন্ট করার ব্যবস্থা করা হয়েছে। সুতরাং এই ধরনের আসলে আরও অন্য সেক্টরেও এই ধরনের ইনভেস্টমেন্ট দরকার, এবং সেইভাবে এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে এখানে। হাদিউজ্জামান, দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু, ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, ইলেকট্রিক টোল ও স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়গুলো আসলে কিভাবে দেখছেন? এটা খুবই টাফ কল আমি বলবো, কারণ হচ্ছে আপনার যমুনা 2 এবং আপনার পদ্মা 2 যেটা বলা হচ্ছে, সামহাও আমি আসলে কিছুটা জড়িত আছি। আসলে আমাদের, আপনি জানেন যে পদ্মা সেতু যেটা আমাদের হয়েছে 4-5 বছর ধরে চালু আছে, সেটা আমরা আসলে ফুল ফেজে সেটা ব্যবহার করতে পারছি কিনা, এবং তার পাশে কিন্তু আবার পদ্মা রেল লিঙ্ক যেটা আছে, রেলও কিন্তু আমার মনে হয় এখনো ফুল ক্যাপাসিটিতে আমরা রান করতে পারছি না। তো এটা কিন্তু বড় একটা বিনিয়োগ হয়েছে, রেলে বিনিয়োগ হয়েছে প্রায় 50,000 কোটি টাকা।
পদ্মা সেতু তো একটা বড় বিনিয়োগ হয়ে গেছে। তো আপনি প্যারালালি, হ্যাঁ ডেফিনেটলি আপনি যদি পদ্মা দুই যেটা বলা হচ্ছে ওটা করলে হয়তো বা আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জেলা যদি আমি বলি কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, তাদের দূরত্ব কমবে। কিন্তু আসলে মেগা প্রকল্প মানে ঢাকার সাথে দূরত্ব কমানো, এই প্রবণতা থেকে বা ভাবনা থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। মেগা প্রকল্প আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, এই প্রকল্প আসলে ডিরেক্টলি আপনার অর্থনীতিতে আসলে সরাসরি ইম্প্যাক্ট করছে কিনা দেখতে হবে। সেটা দেখতে গেলে আমাদের যে প্রজেক্টগুলো আমি বললাম, পদ্মা সেতু বা আমাদের পদ্মা রেলিং প্রজেক্ট, সেটা আসলে আমরা যে জিডিপির যে প্রজেকশনগুলি করেছিলাম যে 2 থেকে 2.5% বাড়বে, এই জিডিপির গ্রোথটা কি আমরা অর্জন করতে পেরেছি কিনা এটা পোস্ট ইভ্যালুয়েশন হওয়া উচিত। শুধুমাত্র দ্রুত কমানোর জন্য আরেকটা যে বড় বিনিয়োগ করব, সেটা আমার মনে হয় যে সেই অর্থনৈতিক কাঠামোর উপর আমরা এখন দাঁড়িয়ে নেই, আমাদের ফাউন্ডেশনটা একটু এদিকে আবার এই যে রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের মাধ্যমে এটা আমি একটু বলি। আপনি যেটা রিং রোডের কথা বলছেন, ইটস এ ফ্যান্টাস্টিক প্রজেক্ট। এটা যদি সরকার করতে পারে, ঢাকার মধ্যে অনেক ভারী ভারী অবকাঠামো করার প্রয়োজনীয়তা কমে যাবে। ঢাকা শহরে আপনি যতই ফ্লাইওভার করেন, যাই করেন না কেন, এখানে 30% ট্রাফিক আমরা বিভিন্ন সার্ভে থেকে দেখেছি, যেটা ঢাকার মধ্যে কোনো কাজ নেই, দক্ষিণ বা আমাদের উত্তরবঙ্গে যাবে, তারা ঢাকার ভিতর দিয়ে যাচ্ছে। তো রিং রোডটা আপনি বাংলাদেশে ঢাকার কথা বাদ দেন, আপনি বেইজিংয়ে যান, সাংহাইয়ে যান, ওদের 5টা করে রিং রোড, ইনার, মিডিল, আউটার 3, আউটার 4, 5, 6, 7 এভাবে হয়েছে। আমরা এখন পর্যন্ত একটা রিং রোড কমপ্লিট করতে পারিনি। আমরা কেন পারি না? কেন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে অনেক সময় রাজনৈতিক বিবেচনা চলে আসে। যে প্রকল্পগুলো আপনার বিনিয়োগ খুবই ভারী, সেখানে আমাদের আকর্ষণটা বেশি। আমরা বেনিফিটটা অনেক সময় অন্য প্রকল্পে বেশি দেখাচ্ছি, সেখানে অনেক সময় ফেব্রিকেটেড বেনিফিট দেখানো হয়। অর্থনৈতিক এবং ফিনান্সিয়াল যে প্যারামিটারগুলি আছে, সেটা অনেক সময় আমার কাছে মনে হয় এটা আসলে বাস্তব না। সেটার উৎকৃষ্ট উদাহরণ আমরা জানি, অনেকগুলি প্রজেক্টে আমরা অলরেডি, যেমন কর্ণফুলী টানেলের কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে ইনার রিং রোড আপনি জেনে খুশি হবেন, ইতিমধ্যে পার্শিয়াল কাজ কিন্তু শুরু হয়েছে। গাবতলী থেকে আমাদের পোস্তগোলা পর্যন্ত ফেজ 1-এর কাজ অনেক দূর এগিয়েছে, এবং ফেজ 2টা সেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন। আমার ধারণা এটাও সারফেসে আমাদের আসতে যাচ্ছে। এবং আপনি ইস্টার্ন বাইপাস যেটা আমরা বলি, সে ডেমরা থেকে একেবারে আপনার গাজীপুর, সেটার কাজও কিন্তু অনেকটা এগিয়েছে। সো এই রিং রোডের কাজ এখন হচ্ছে, এটা ইনার রিং রোড। কিন্তু আরেকটা বিষয় নিয়ে আসি, সেফটি সিস্টেম অ্যাপ্রোচ ভিত্তিক বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। এটা বন্ধ কেন ছিল, এবং যে কারণে আমরা দেখি দুর্ঘটনা তো বাংলাদেশে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কেন এই রকম একটা দেখেন আসলে এখানে প্রযুক্তির কথা বলা হচ্ছে, মূলত সিসিটিভি এবং আমাদের এআই ক্যামেরা ইত্যাদি কথা বলা হচ্ছে। এখানে আমার নিজস্ব ভাবনাটা হচ্ছে, শুধুমাত্র প্রযুক্তি লাগবে, কিন্তু প্রযুক্তি কিন্তু একমাত্র সেফ সিস্টেম অ্যাপ্রোচে আপনি নিয়ে যাবে না। আমার সড়ক ব্যবস্থাপনায় এখন অনেক জায়গায় গলদ রয়ে গেছে আমি বলবো। আমরা 4 লেন করেও 4 লেনের প্রোডাক্টিভিটি পাচ্ছি না। ঢাকা চিটাগাং ওনারা ভালো বলতে হবে, ইটস এ লাইফ লাইন ফর দ্য ইকোনমিক করিডোর। এখন 10 লেনের কথা বলা হচ্ছে, আমার মনে হয় 20 লেন করেও লাভ হবে না। আপনি যদি ল্যান্ড ইউজ আর রোড অবকাঠামো যেটা আমরা বলি, সেটার সাথে যদি ইন্টিগ্রেটেড না করতে পারেন, লাভ হবে না। এটা বন্ধ ছিল মানে কি, বন্ধ ছিল মানে এই প্রকল্পগুলি ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড একটা বড় একটা প্রকল্প নেওয়া হয়েছিল, আপনি নিশ্চয়ই মনে আছে, কয়েক বছর আগে, প্রায় 5,000 কোটি টাকার একটা প্রজেক্ট। সেখানে শুধুমাত্র ক্যামেরা না, সেখানে আমাদের ট্রমা সেন্টার থেকে শুরু করে আরও কিছু ব্যবস্থাপনা ছিল সেফটির পার্সপেক্টিভ থেকে। এটা প্রোগ্রেসটা খুব একটা ভালো না, এটা আবার শুরু করছে, এটা ভালো জিনিস। কিন্তু আমি বলবো যে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমে এখনো অনেক দুর্বলতা আছে। আপনার এই যে অটো রিক্সাটি সব তো আপনার নসিমন করিমন আমার মহাসড়কে উঠে যাচ্ছে, তো এদেরকেও তো আপনি নিয়ন্ত্রণ করতে হবে প্রযুক্তির পাশাপাশি। ফারুক হাসান, জাতির আকাঙ্ক্ষা, প্রত্যাশা, ভাবনা, দর্শন মাথায় রেখে এবার বাজেট করা হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, খুব ছোট করে বলবেন আসলে বাজেটটা কেমন হলো, এবং চ্যালেঞ্জ কি, খুবই ছোট করে। আমি বলবো যে বাজেটটা মানে ইটস এ চ্যালেঞ্জিং বাজেট, বাট আমি বলবো যে ভালো হয়েছে বাজেট। এটাকে এক্সিকিউশন করাই আসলে বড় চ্যালেঞ্জ, এবং আমাদেরকে এটাকে সাপোর্ট করতে হবে। আমাদের অনেক এরিয়া আছে যে এরিয়াতে আসলে কাজ না করলে এই বাজেটকে সাকসেস করা হবে, এবং ইকোনমি পুরো ডিপেন্ড করছে যে এই ধরনের বাজেটে যে অনেক কিছু কমিটমেন্ট করা হয়েছে, অনেক কিছু এই বাজেটে রাখা হয়েছে, সেগুলোকে আসলে সাকসেসফুলি করার জন্য আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে। এবং এটা আমাদেরকে কারাপশন কমাতে হবে, কমপ্লিটলি বন্ধ করতে হবে কারাপশন, নালে আসলে এই জিনিসগুলো আসলে স্টপ হবে না। এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, 2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন ফারুক হাসান, বিজিএমের সাবেক সভাপতি, এবং অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান, যোগাযোগ বিশেষজ্ঞ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।